আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা 24 মিনিট, তো তোমাদের রসায়ন অ্যানালাইসিস নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। তো রসায়নের কোন চ্যাপ্টার গুলো এবং কোন টপিক গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এই এক মাস তোমার রসায়ন প্রিপারেশন কিভাবে নিলে এখানে 18+ মার্ক এনশিওর করতে পারবা। তো টোটাল ওভারঅল রোড ম্যাপ এবং সাজেশন এই ভিডিওতে পেয়ে যাবা। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং যদি চ্যানেলটা বা আমাদের পেজটা এখনো ফলো না করে থাকো অবশ্যই ফলো দিয়ে দাও পরবর্তী সকল আপডেটের জন্য। এছাড়া তোমরা আগামী এক মাসে কিভাবে রিভিশন দিবা তার একটা সম্পূর্ণ রোডম্যাপ আমাদের ছবি ক রিভিশন এক্সাম পেয়ে যাবা। তো এইটা কিন্তু আমাদের 30 তারিখ থেকে শুরু হবে, অর্থাৎ 30 নভেম্বর। 30 নভেম্বর থেকে আমাদের এক্সাম ব্যাচ হবে, একদম নিউ এক্সাম ব্যাচ। তো এখানে তোমরা লাস্ট এক মাস সুন্দর মতো গুছিয়ে এক্সাম গুলো দিয়ে প্রিপারেশন কভার করতে পারবা। যারা ভর্তি হতে চাও আমাদের পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হয়ে যাবে। চলো কথা আমরা শুরু করি। তো প্রথমে আমরা রসায়ন প্রথম পত্র এটা দেখবো। রসায়ন প্রথম পত্রের ফুল সিলেবাসের চ্যাপ্টার গুলো এখানে লেখা আছে। তো আমরা দেখবো যে ফুল সিলেবাস এবং শর্ট সিলেবাস দুইটা থেকে কেমন প্রশ্ন আসে। চলো দেখি। গুণগত রসায়ন থেকে আমরা দেখতে পাচ্ছি তো আমাদের 24-25 3টা প্রশ্ন ছিল, 23-24 5টা প্রশ্ন ছিল, 22-23 সেট 1 ছিল 3টা এবং সেট 2 ছিল 4টা। এরপরে 21-22 সেট 2 কোনো প্রশ্ন আসে নাই। 23-21 আমরা যদি দেখি সেট 1 ছিল 6টা প্রশ্ন এবং সেট 2 ছিল 5টা প্রশ্ন। তার মানে গুণগত রসায়নটা মোটামুটি এখানে আমাদের 24 জন্য অনেকটাই ইম্পর্টেন্ট এবং এখানে আমরা 3 থেকে 5টার মতো প্রশ্ন পেতে পারি। তো এখান থেকে কেমন প্রশ্ন আসবে? এখান থেকে তুমি যেটা প্রশ্ন পাবো সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা রিলেটেড প্রশ্নগুলা, ইলেকট্রন বিন্যাস, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। এছাড়া আমাদের যে শিখা পরীক্ষা এবং আমাদের যে নেসলার বিকারক, এটা থেকে ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন এসে থাকে, দ্রাব্যতা রিলেটেড প্রশ্নগুলো এসে থাকে। তো এই প্রশ্নগুলাই ঘুরে ফিরে আসে। এছাড়া তোমাদের যে রশ্মির ব্যবহার, ঠিক আছে, বর্ণালী, ইভি রশ্মি, এছাড়া আয়ার রশ্মি, এদের যে ব্যবহার, কোনটার কম্পাঙ্ক বা শক্তি বেশি, এই রিলেটেড প্রশ্নগুলা তুমি গুণগত রসায়ন থেকে পাবা। অর্থাৎ কোশ্চেন ব্যাংকটা খুব ভালো মতো সলভ করার চেষ্টা করবা এবং এই বছর শুধুমাত্র ছবির কোশ্চেন ব্যাংকটা তার পাশাপাশি তোমরা ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংকটা, টোটাল ওভারঅল কোশ্চেন ব্যাংকটা সলভ করলে এটা বেটার বেনিফিট পাবা, কারণ এই বছর প্রশ্নটা একটু চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। এবার সব মৌলের পর্যাবৃত ধর্ম। তো মৌলের পর্যাবৃত ধর্ম থেকে আমাদের গত বছর অর্থাৎ 24-25 একটা প্রশ্ন ছিল, 23-24 ছিল 3টা এবং 22-23 সেট 1 ছিল 6টা এবং সেট 2 ছিল 4টা। এরপর দেখো 21-22 তোমার 5টা প্রশ্ন ছিল পর্যাবৃত ধর্ম থেকে। পরে 20-21 তোমার সেট 1 ছিল 3টা এবং সেট 2 ছিল 3টা। তার মানে এইটা আমাদের জন্য মোটামুটি অনেক ইম্পর্টেন্ট বলা যায়, কারণ এখান থেকে আমাদের দেখতে পাচ্ছি প্রায় 3 থেকে 5টা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এখান থেকে কেমন প্রশ্ন আসবে? মৌলের পর্যাবৃত ধর্ম থেকে তোমার মৌলের যে অবস্থান ধাতুগুলোর উদাহরণ, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, কোনটা রঙিন ধাতু তৈরি করে, এই ধরনের যে প্রশ্নগুলো এগুলো এখান থেকে আসবে। এছাড়া তোমরা দেখবা যে এখানে সংকরায়ন যে পার্টটা আছে, সংকরায়ন পার্ট, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই সংকরায়ন পার্টটা থেকে প্রশ্ন এসে থাকে বন্ধন, কোনটা কোন ধরনের বন্ধন, হাইড্রোজেন বন্ধন আছে, সন্নিবেশ সমযোজী বন্ধন আছে, আয়নিক বন্ধন আছে। তো এদের উদাহরণগুলো এখানে আসে, এগুলো একটু ভালো করে দেখবা। এবং তোমাদের দেখবা কিছু আকরিক টাইপের প্রশ্ন আছে, ঠিক আছে, আকরিক, কোনটা কার আকরিক, এই প্রশ্নগুলো দেখবা। অর্থাৎ ওভারঅল তোমরা ছবির কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করবে এবং তার পাশাপাশি ভার্সিটি এই ইউনিটের কোশ্চেন ব্যাংকটাও সলভ করে যাবা। টাইপ ধরে ধরে বুঝে বুঝে সলভ করো, তাহলে মোটামুটি এখানে কভার হয়ে যাবে, ঠিক আছে। তো মৌলের পর্যাবৃত ধর্ম যেগুলো আছে, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রোট্রম, এগুলো থেকে কিন্তু ঘুরায় পেঁচায় একটু প্রশ্ন দিবে। তো এগুলোর কনসেপ্টটা ক্লিয়ার না থাকলে তুমি কিন্তু বুঝতে পারবে না যে বাম থেকে ডানে গেলে কি হচ্ছে বা পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কতটুকু বৃদ্ধি পাচ্ছে। তো এই বৈশিষ্ট্যগুলো তোমাকে অবশ্যই ভালো মতো জানতে হবে। পরবর্তীতে আসলে আমরা দেখি যে রাসায়নিক পরিবর্তন। তো রাসায়নিক পরিবর্তন থেকে আমরা দেখতে পাচ্ছি 24-25 তোমার প্রশ্ন ছিল হচ্ছে একটা, 23-24 প্রশ্ন ছিল হচ্ছে 2টা এবং 20-21 তোমার ছিল হচ্ছে সেট 1 3টা এবং সেট 2 একটা, 21-22 ছিল 5টা, 20-21 ছিল 4টা এবং সেট 2 ছিল 2টা। তার মানে রাসায়নিক পরিবর্তন থেকে মোটামুটি প্রশ্ন আসে। তো তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে পড়বা এবং দেখো কর্মমূলক রসায়ন থেকে কিন্তু তেমন প্রশ্ন আসে না। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে মাত্র 2টা প্রশ্ন ছিল 23-24 সেশনে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই ফার্স্ট পেপারে তোমরা এই 3টা চ্যাপ্টার খুব ভালো মতো পড়বা, গুণগত রসায়ন, মৌলের পর্যাবৃত ধর্ম এবং রাসায়নিক পরিবর্তন। এই 3টা চ্যাপ্টার থেকে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন পাবা, ঠিক আছে। এবং এই যে ফার্স্ট পেপার থেকে মোটামুটি কিন্তু প্রশ্ন ভালোই আসে। ওকে, চলো দেখি পরবর্তীতে আমরা দ্বিতীয় পত্র। তো দ্বিতীয় পত্র থেকে যদি আমরা দেখি তার আগে আমাদের চবিক রিভিশন এক্সাম ব্যাচটা কিন্তু চলতেছে। যারা এখনো বিস্তারিত জানো না তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তো এক্সাম ব্যাচটা কিন্তু আমরা আগামী 30 তারিখ থেকে শুরু করব। তো ওভারঅল আগামী এক মাসের সম্পূর্ণ একটা রোডম্যাপ ইনশাআল্লাহ তোমরা এখানে পেয়ে যাবা। যারা চবিতে পরীক্ষা দিবা তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে এটা। যারা এনরোল করো না এখনো, দ্রুত হোয়াটসঅ্যাপে নক দিয়ে বিস্তারিত জেনে নাও অথবা পেজে নক দাও, নিয়ে বিস্তারিত জেনে নাও, ঠিক আছে। চলো দেখো দ্বিতীয় পত্র থেকে আমরা দেখি। এটা হচ্ছে দ্বিতীয় পত্র, রসায়ন দ্বিতীয় পত্র। রসায়ন দ্বিতীয় পত্র থেকে আমরা দেখতে পাচ্ছি পরিবেশ রসায়ন। এখান থেকে 24-25 প্রশ্ন ছিল হচ্ছে 6টা সেট 1 এ, 23-24 প্রশ্ন ছিল হচ্ছে একটা, 22-23 প্রশ্ন ছিল হচ্ছে 2টা এবং সেট 2 ছিল 2টা। পরে দেখো 21-22 তোমার ছিল হচ্ছে একটা এবং হচ্ছে 20-21 2টা 4টা।
তার মানে পরিবেশ রসায়ন থেকে যদি প্রশ্ন আসে, দেখো গত বছর কিন্তু 6টার মতো প্রশ্ন আসছে এবং এখানে বেশ কিছু টপিক আছে প্রশ্ন আসার মতো। প্রথমে আছে গ্যাসের সূত্র। তো গ্যাসের সূত্রগুলা কিন্তু গুরুত্বপূর্ণ, গ্যাসের সূত্রগুলা এগুলা গুরুত্বপূর্ণ। এরপরে তোমাদের দেখবে যে বিওডি, সিওডি যে মাত্রা, বিওডি ডিও যে মাত্রা, এগুলা থেকে প্রশ্ন আসতে পারে। এরপরে যেখান থেকে আসতে পারে সেটা হচ্ছে দেখবে লুইস অ্যাসিড লুইস ক্ষার, ঠিক আছে, লুইস অ্যাসিড লুইস ক্ষার, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এরপরে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে বিভিন্ন স্তর, ঠিক আছে, আবহাওয়া স্তর, এই স্তরগুলাতে কোনটা কি কাজ, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এখান থেকে আসে। অনেকগুলো টাইপ এখানে আছে মোটামুটি। অবশ্যই কোশ্চেন ব্যাংকগুলো ভালো মতো বুঝে বুঝে সলভ করবা প্রশ্নের ধরনটা, তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবা। জৈব রসায়ন, তো জৈব রসায়ন থেকে তোমাদের সবচেয়ে বেশি প্রশ্ন আসে। দেখো এখানে 24-25 6টা প্রশ্ন ছিল, 23-24 6টা প্রশ্ন ছিল এবং 22-23 তোমার সেট 1 ছিল 7টা এবং সেট 2 ছিল 10টা। সবচেয়ে বেশি প্রশ্ন ছিল 10টা এই তোমার 22-23 সেশনের সেট 2-তে। এরপর দেখো 21-22 সেশনে তোমার 8টা প্রশ্ন ছিল, 20-21 সেট 1 ছিল 6টা এবং সেট 2-তে ছিল 8টা। তার মানে এখান থেকেও 6 থেকে 7টা প্রশ্ন মিনিমাম তোমার আসবে। তো অবশ্যই জৈব রসায়নটা পড়বা এবং এই জৈব রসায়নে তোমার কিছু সিলেক্টেড টপিক থেকে কিন্তু আসছে, ঠিক আছে। তোমাদের ইউটিউব চ্যানেলে অথবা আমরা এই ভিডিওর শেষে তোমাদের জৈব রসায়ন ক্লাসের লিঙ্কটা দিয়ে দিব, তোমরা ওখান থেকে ক্লাসটা দেখে নিতে পারো, ঠিক আছে। জৈব রসায়ন কিছু সিলেক্টেড টপিক, একটা ভিডিও দিছিলাম, এই ভিডিও থেকে দেখবা যে 2-3 মার্ক তোমার কমন চলে আসছে, ঠিক আছে। নামধারী বিক্রিয়াগুলো আছে, কিছু হচ্ছে নামকরণগুলো আছে, আরো যেগুলো লাগবে জৈব রসায়ন থেকে মোস্ট অফ টপিক সেগুলো কিন্তু কভার করা আছে, তো চাইলে ক্লাসটা দেখে নিতে পারো। এরপর সব পরিমাণগত রসায়ন, তো পরিমাণগত রসায়ন থেকে মোটামুটি প্রশ্ন আসে। দেখো 24-25 তোমার 6টা প্রশ্ন ছিল, 23-24 ছিল 5টা, 22 ছিল তো তোমার সেট 1 ছিল 3টা, সেট 2 ছিল হচ্ছে 3টা। এরপরে আমরা 21-22 দেখি, তো এখানে 21-22 সেট 2 ছিল 4টা, 20-21 সেট 1 ছিল 3টা এবং সেট 2 ছিল 2টা। তো এইভাবে মোটামুটি পরিমাণগত রসায়ন থেকেও তোমার 3 থেকে 4টা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তো এখান থেকে যে টাইপের প্রশ্নগুলো আছে তুমি ঘনমাত্রা রেটের প্রশ্নগুলো দেখবা, এছাড়া জারণ সংখ্যা, ঠিক আছে, জারণ বিজারণ রেটের প্রশ্নগুলো দেখবা, নিচের কোনটি জারণ বিক্রিয়া কোনটা বিজারণ বিক্রিয়া। এছাড়া তোমার হচ্ছে ঘনমাত্রা থেকে, ঠিক আছে, জারণ বিজারণ অর্ধজারণ বিজারণ বিক্রিয়াগুলো, এই টাইপের বিক্রিয়া থেকে ঘনমাত্রা রিলেটেড প্রশ্নগুলো কেমন ভাবে আসে এই প্রশ্নগুলো দেখবে। এছাড়া টাইট্রেশনে যে তোমার হচ্ছে নির্দেশক ব্যবহার করা হয়, এই নির্দেশকের উদাহরণগুলো ভালো করে দেখবা। তো এইগুলাই মূলত ঘুরায় ফেরায় দিয়ে থাকে ছবিতে। এবং প্রাইমারি স্ট্যান্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ড পদার্থ, এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রাইমারি আর সেকেন্ডারি এইটা তো আসেই, ঠিক আছে, প্রাইমারি সেকেন্ডারি থেকে আসে, দেখবা এই বছর আসে নাই, সামনের বছর আসছে, সামনের বছর প্রাইমারি থেকে আসছে, তাহলে এই বছর স্ট্যান্ডার্ড থেকে আসবে সেকেন্ডারি, এইভাবে কিন্তু ঘুরায় পেঁচায় আসে। প্রাইমারি স্ট্যান্ডার্ড এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড এটা তোমার মোস্ট ইম্পর্টেন্ট ছবির জন্য, অবশ্যই ভালো করে দেখবা। তড়িৎ রসায়ন থেকে আমরা দেখতে পাচ্ছি 24-25 প্রশ্ন আসছে 2টা, 20-21 প্রশ্ন আসছে একটা, তোমার 22-23 সেট 1 একটা আসছে, সেট 2 ছিল একটা, 21-22 ছিল একটা এবং 20-21 তোমার সেট 2 ছিল একটা। তার মানে তড়িৎ রসায়ন থেকে তুমি জাস্ট কোশ্চেন ব্যাংকটা সলভ করে গেলেই এখানে তুমি মোটামুটি কভার পেয়ে যাবে, ঠিক আছে, কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করে যাও। আচ্ছা, এরপর আসো আমরা রসায়ন একটা ভালো মার্ক কিভাবে এনশিওর করবো, কিভাবে আসলে পড়া উচিত। তো প্রথম কথা হচ্ছে তোমার যে করতে হবে সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংকটা ভালো মতো অ্যানালাইসিস করো এবং যে ব্যাখ্যাগুলো আছে, ঠিক আছে, প্রত্যেকটা টপিক প্রত্যেকটা কোশ্চেনের যে ব্যাখ্যাগুলো আছে এগুলো বোঝার চেষ্টা করো, তাহলে কি বলছে বা কিভাবে এই প্রশ্নগুলো সলভ করতে হয়। তো তুমি যে ব্যাখ্যা থেকে কনসেপ্টটা বুঝতে পারো, তাহলে তুমি ওই রেটের প্রশ্নগুলো আরো সলভ করতে পারো। বাট তুমি যদি ওই প্রশ্নটা মুখস্থ করে যাও, তোমাকে যদি মান চেঞ্জ করে দেয় বা উদাহরণ চেঞ্জ করে দেয়, তুমি কিন্তু এটা পারবা না। বাট কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, তো তুমি একই রকম সেম দেখতে বা সেম গঠনের প্রশ্ন তুমি কিন্তু সেখানে অ্যান্সার করে আসতে পারবা। তো অবশ্যই ব্যাখ্যাগুলো দেখে বোঝার চেষ্টা করবা আসলে প্রশ্নটা কিভাবে সলভ করছে বা কোন কনসেপ্ট আমার এখানে লাগতেছে, তো এটা ভালো মতো বুঝবা। এরপরে ভার্সিটি কমেন্টের কোশ্চেন ব্যাংকটা অবশ্যই টাইপ ওয়াইজ সলভ করবা, কারণ এই বছর দেখা যাচ্ছে কোশ্চেনের মান বর্ণন চেঞ্জ হচ্ছে, প্রশ্ন প্যাটার্নও চেঞ্জ হয়ে যেতে পারে। তো প্রশ্ন প্যাটার্ন যদি চেঞ্জ হয়ে যায় কিভাবে মোকাবেলা করবা, এর জন্যই তোমাকে এখন ভার্সিটি ইউনিটের যে অল টাইপের যে প্রশ্নগুলো আছে এই টাইপ সম্পর্কে একটু ভালো মতো জানতে হবে। প্রত্যেকটা টাইপ সম্পর্কে তুমি যদি কনসেপ্টটা ক্লিয়ার রাখো, বুঝে যাও, একটা দুইটা প্রশ্ন সলভ করে যাও, তাও যদি ঘুরাই দেয় তাও তুমি অ্যান্সার করে আসতে পারবা, ঠিক আছে। এবং অল্প সময়ের মধ্যে শেষ মুহূর্তে এসে প্রিপারেশনটা গুছাই নিতে অবশ্যই এক্সামের সাথে ভর্তি হও এবং শেষ মুহূর্তে এক্সাম দেওয়ার আসলে বিকল্প নাই। এই লাস্ট 1 মাস যত পারো এক্সাম দাও, এটা তুমি এখন বুঝবা না, যারা সেকেন্ড টাইমার আছো তারা হয়তো বোঝার কথা, আর যারা ফার্স্ট টাইমার আছো তারা কিন্তু বুঝবা না। কারণ এক্সাম না দিলে পরীক্ষার হলে গিয়ে টাইম ম্যানেজমেন্ট করতে অনেক অসুবিধা হয় এবং তোমার যে এক্সাম ভীতিটা এটা কখনোই দূর হবে না। যতবারও অফলাইনে দিতে পারলে আরো ভালো, আর যদি না দিতে পারো অনলাইনে তুমি ট্রাই করতে পারো। এক্সাম তোমাকে মাস্ট দিতে হবে, অফলাইনে হোক অনলাইনে হোক, ঠিক আছে। অবশ্যই যারা ভর্তি হবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আমাদের সম্পূর্ণ এক্সামগুলো আমাদের নিজস্ব ওয়েবসাইটে হবে, সুন্দর মতো সাজানো গোছানো থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবং টেলিগ্রাম গ্রুপে তুমি এখানে প্রবলেম ডিসকাশন করতে পারবা তোমার সুবিধা অনুযায়ী, ঠিক আছে। তো ওভারঅল অনেক কিছু বেনিফিট তুমি পেয়ে যাচ্ছ এক্সাম ব্যাচটাতে। তো বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো অথবা পেজে নাম দাও। আর ছবির রসায়ন নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে করতে পারো, রিপ্লাই দেবো। আল্লাহ হাফেজ।